আজ পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে এক নতুন যুগ, নতুন ইতিহাসের সূচনা হলো এবং সেই দৃশ্য আজকে সারা পশ্চিমবঙ্গময়, সেটা তো বটেই, এবং ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই আবেগ আজকে যেন সুনামি আকারে আছড়ে পড়েছিল। এখন এই শপথ গ্রহণ অনুষ্ঠান বলুন, বিভিন্ন ধরনের নেতা মন্ত্রীদের বিভিন্ন ধরনের ভাষণ বলুন, এই সমস্তগুলো খুব অ্যাভেলেবেল ভাবে আমরা বিভিন্ন রকম সমাজ মাধ্যমে এবং সমস্ত ফ্রন্টলাইন মিডিয়া যেগুলো আছে সেগুলোতে আমরা দেখতেই পাই। কিন্তু মানুষের ভাষা, মানুষের মনের কথা বলে, তাই আমরা তুলে ধরি একদম সেই ঘটনাগুলিতে সাধারণ মানুষ তিনি কি ভাবছেন, তার মনের মধ্যে কি আশা আশঙ্কা ইত্যাদি ইত্যাদি চাওয়া পাওয়াগুলো, তার মনোভাব, তার অনুভূতি, সেইগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। এই ঠিক আগের এপিসোডটাতে শপথের সারাদিন যে এপিসোডটার থাম্বনেলে দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে মোদের গরব, মোদের আশা, সেটাকে একটু ঘুরিয়ে আর একটা ছন্দ মিল করে লিখেছিলাম মানুষের সাথে মানুষের ভাষা। সেখানে খণ্ডচিত্র যেন ছোট ছোট ফুল আকারে একটা নতুন মালা তৈরি হয়েছে সারা দিন ধরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে বিজেপির নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে। এবং তার থেকেও বড় কথা, যেটা মূল আকর্ষণ ছিল, যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার যে শপথ গ্রহণ সেটা নিজে কানে শুনবো, নিজে চোখে দেখব, এবং সেটা দেখতেও যদি না পাই ভিড়ের চাপে, অন্তত সেই জায়গাটাতে আজকে আমরা উপস্থিত থাকব। এর জন্যে মানুষের যে আকুতি, মানুষের যে ঢল, এটা অন্তত ওখানে দেখবেন, ওখানে প্রচুর সাক্ষাৎকার আছে, অনেক, এমনকি 91 বছর বয়সের বৃদ্ধ যে মানুষটি, তিনিও স্মরণ করতে পারছেন না। তা আমরা তো অনেক দূরের কথা, কিন্তু আমরা ব্যক্তিগত জীবনেও প্রচুর ব্রিগেড সমাবেশ দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের। মানুষের স্বতঃস্ফূর্ত ব্রিগেড, কাউকে কোনো রাজনৈতিক দল বলছে না যে তুমি এসো ভাই, বা তোমাকে যেতেই হবে বাপু, এটা না। মানুষ নিজের থেকে, পরিবারকে নিয়ে, বৃদ্ধ মানুষ, প্রচুর মহিলা, তারা এমনকি শিশু থেকে বৃদ্ধ সবাই বেরিয়ে এসেছে ওই জায়গাটাতে, ওই ক্ষণটা সাক্ষী থাকবে বলে। আর ঠিক এইখান থেকে শুরু হচ্ছে কিন্তু নতুন যাত্রা, নতুন ভাবে এগিয়ে যাওয়ার যে সমস্ত কর্মসূচি, সেইগুলো। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রেক্ষিতটা একটু বলে নিতে হলো এই কারণে যে যখন একটি রাজনৈতিক দল বিরোধী আসনে থাকে, তখন সেই দলটি এবং তার যে সমর্থকরা, তারা যেমন সরকারের ভুল ত্রুটি গুলিকে সমালোচনা করে এবং মানুষের চোখে আনবার চেষ্টা করে এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, একটি বিরোধী দল, শক্তিশালী বিরোধী দলের সেটাই কাজ, এবং সেটাই গণতান্ত্রিক যে কি বলবো, এগিয়ে চলা, গণতন্ত্রকে আরো সুদৃঢ় করে। এবং তার ফলবশতই কিন্তু এই রকম জমানার পরিবর্তন ঘটে। কিন্তু সেই বিরোধী দলটা যখন সরকার পক্ষের দল হিসেবে স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয় বা ক্ষমতায় আসে বলা যায়, তখন তার সামনেও কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকে। যদিও একটা আশার খবর এই যে অত্যন্ত ব্যতিক্রমী ভাবে ভারতীয় জনতা পার্টি, সে আপনি আমি বা অন্য কেউ, ভারতীয় জনতা পার্টির কর্মী, সদস্য, সমর্থক নাও হতে পারে, কিন্তু এটা বাস্তব। দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে বিজেপি যে রাজ্যে ক্ষমতায় এসেছে এখনো পর্যন্ত, এমনকি কেন্দ্রেও, সেখানে কিন্তু তারা সংগঠিতভাবে
এই যে প্রতিষ্ঠান বিরোধী যে জায়গাটা মানুষের মনের মধ্যে তৈরি হয়, সেটাকে তারা ঠিকভাবে অ্যাড্রেস করতে পেরেছে। মানুষ কোন কোন জায়গায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে সেটা তারা একদম যাকে বলে মাটি থেকে সেই রিপোর্ট তুলে এনে নিজেদের মধ্যে পর্যালোচনা করেছে, পরিমার্জন এবং পরিবর্ধনের মাধ্যমে আবার নতুন ভাবে এগিয়ে চলবার চেষ্টা করেছে। এমন নয় কখনোই এই রাজনৈতিক দলটাতে যে কোনো একজন সভাপতি তিনি বছরের পর বছর চলতেই থাকলেন তার পদে। এমন নয় এই রাজনৈতিক দলটি যে কোনো একটি বা কোনো একজন নেতার ঘনিষ্ঠ কেউ একজন হওয়ার সূত্রে আর একজন কোনো একজন ব্যক্তি সে একটি বড় পদে আসীন হয়ে গেলেন। এবার বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল, কোটি কোটি যার সদস্য, সেখানে আমি এটা মেনে নিয়েই বলছি যে এরও অসঙ্গতি ছোটখাটো টুকটাক বিভিন্ন জায়গাতে থাকবে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু সামগ্রিকভাবে নীতিগতভাবে যদি দেখা হয় তাহলে এইগুলো হচ্ছে অত্যন্ত বিরল কিছু লক্ষণ এই রাজনৈতিক দল বিজেপির, যেগুলো তাকে আগামী দিনে এগিয়ে যেতে শুধু সাহায্য করছে তাই না, ওখানে 3টে টার্ম কেন্দ্রে কমপ্লিট মানে চলাকালীন, 3টে টার্মে থার্ড টার্মটা চলাকালীন অবস্থাতে কঠিনতম জমানার পরিবর্তন ঘটাচ্ছে। কোথায় কোথায় বিহারে, কোথায় উড়িষ্যাতে, কোথায় সবচেয়ে আশ্চর্যের জিনিস প্রায় অধরা অসম্ভবের জায়গায় চলে গেছিল, সেটা আমাদের রাজ্য এই পশ্চিমবঙ্গ, যেখানে এমনকি ভারতবর্ষের সংবিধান চলছিল না, যেখানে বাংলাদেশ অবলিক পাকিস্তানের একটা সরকার চলছিল এবং প্রায় পুরো ভূখণ্ডটাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। সেখান থেকে এই রেজিম চেঞ্জ, জমানার পরিবর্তন, স্বৈরাচারী শাসনের অবসান অবশ্যই সেই রাজনৈতিক দলটির গভীরতা এবং তার নিজস্ব যে আত্মসমালোচনা, যে আমি কি ভুল করছি, যেগুলো মানুষের খারাপ লাগছে, কাজে আমার পরিবর্তন করে, নিজের ভিতরে পরিবর্তন করে আরো উন্নত ব্যবস্থাগুলিকে মানুষের সামনে আনা, মানুষের ক্ষোভকে অ্যাড্রেস করা এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আবার এগিয়ে চলা। যার উদাহরণ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, যিনি, এরকম বিজেপির কিন্তু প্রচুর আছে উদাহরণ, যে তিনি হয়তো নিজেও কল্পনা করেননি বা ভাবেননি যে তিনি মুখ্যমন্ত্রী হবেন ওখানে। এমনকি এই যে মাননীয় নীতিন নবীন, যিনি বিজেপির আজকে মানে সর্বভারতীয় যিনি সভাপতি, কল্পনা করে দেখুন, ভেবে দেখুন, অভিজ্ঞতার ভিত্তিতে যদি আপনারা ভাবেন, বহু বড় বড় নাম মানুষের কল্পনার মানে দৃষ্টিতে কিন্তু ছিল, যে জেপি নাড্ডা মহাশয় তিনি যখন মানে বিজেপি সভাপতি থেকে অবসর নেবেন, তারপরে তাহলে সেই নামগুলো আসতেই পারে। কিন্তু সবাইকে চমকে দিয়ে, অবাক করে দিয়ে, বছর 45-এর অত্যন্ত তরুণ নীতিন নবীনকে বিজেপি যখন যেদিনকে সভাপতি করলো, সারা দেশ প্রতিক্রিয়া দেওয়ার বদলে মানে হাঁ করে তাকিয়ে থাকা ছাড়া তাদের আর কিছু করার ছিল না। অন্যান্য অনেক তাদের যে সমালোচক রাজনৈতিক দলগুলি আছে, তারাও যাকে বলে ভেবাচাকা খেয়ে যাওয়া, তাই হয়েছিল। এটাই বিজেপি এবং এটাই বিজেপিকে সমৃদ্ধ করেছে। আর ঠিক এখান থেকেই কিন্তু শুভেন্দু অধিকারীর মধ্যেও, এই তো উনি অনেক ভাষণ দিয়েছেন এর মধ্যে, যেগুলো অবশ্যই আমরা যেমন কভার করেছি, অন্যান্য প্রচুর মিডিয়া কভার করেছে, আপনাদের সামনে তার বিভিন্ন বিশ্লেষণও আমরা তুলে ধরেছি। কঠিন নবান্ন অভিযান থেকে শুরু করে ছোট খাটো সভা থেকে শুরু করে বিজয় সংকল্প সভা, সব কটা যখন আমরা জীবন হাতে নিই সেই সমস্তগুলো কভার করে এসেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে শুভেন্দু অধিকারী যেদিনকে বিজেপির এই যে আমাদের মানে বিধানসভার যে এমএলএদের যে দল, বা তাকে বলা যায় যে পরিষদীয় দল বলা যায়, বা তার ভাষাটা ঠিক এই মুহূর্তে আমার মনে আসছে না, তার যখন নেতা নির্বাচিত হলেন গতকাল,
তখন তিনি তার বক্তব্যে একটা বিশেষ জিনিস উল্লেখ করেছে, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করছি এই এপিসোডে। সেটাই মূল আলোচনার বিষয়। সেটা হচ্ছে আমি নয়, আমি থেকে আমরায় আসতে হবে। আমি নয়, আমি নয়, আমি নয়, আমরা, আমরা এবং আমরা, এটাই হচ্ছে মূল পরিবর্তন। এবং এই জায়গাটাকে যদি আমরা ওই জপমালার মতো মুখস্থ করে ফেলতে পারি, নিজেদের শরীরের মধ্যে, আত্মার মধ্যে প্রবেশ করাতে পারি, আমিটা জরুরি নয়, আমরাটা জরুরি, সেইটা যদি করতে পারি, সেটা হবে সত্যিকারের সোনার বাংলা তৈরি করবার মূল চাবিকাঠি। এবং আমরা খেয়াল করে দেখবেন যে যখন কোনো একটি দল আর একটি দলকে সরিয়ে দিয়ে জমানা পরিবর্তন ঘটিয়ে ক্ষমতায় আসে, তখন মূল জায়গাটা যেটা থাকে, ক্রাইসিসের জায়গাটা যেটা থাকে, সেটা হচ্ছে ভূমুক্ষা। যে প্রচুর না পাওয়া মানুষের প্রচুর আর্তি আকাঙ্ক্ষা এটা থাকে, প্রচুর অভাব অভিযোগ এটা থাকে, এবং পাওয়ার ইচ্ছা যে আমি যদি এবার একটু ভালোভাবে থাকতে পারি, আমার এইটা প্রয়োজন। যেখানে আমরা রেলওয়ে টিকিট কাটতে গিয়ে বা যে কোনো কিছু একটা পরিষেবার লাইন দিতে গিয়ে নিজেরা সবসময় ভাবি, আচ্ছা কোনভাবে কিভাবে আর একজনকে টপকে গিয়ে আমরা সেই টিকিটটা নিয়ে বেরিয়ে আসতে পারি বা পরিষেবাটা নিয়ে বেরিয়ে আসতে পারি। খেয়াল রাখবেন সুধী দর্শক বৃন্দ, আপনারা কমেন্টে জানান এবার আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটাই আসল অসুখ কিনা, এবং ওই অসুখটাই জন্ম দিয়েছিল ওই অন্ধকার রাজত্ব তৃণমূল কংগ্রেস নামক একটি সরকার, স্বৈরাচারী সরকারের, বা যাকে কাটমানি সরকার, তোলাবাজ সরকার বলতে পারেন। সেই অসুখটা কি? আমাকে আগে পেতে হবে আপনার থেকে, বা আমার আগে যারা পাওয়ার যোগ্য তাদেরকে টপকে গিয়ে কিভাবে আমি আগে সবার আগে যেতে পারি, আগে সেই পরিষেবাটা নিতে পারি, এটাই হচ্ছে জন্ম দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভাই 500টা টাকা রাখো, ওই 50 জন যে পিছনে রয়েছে ওদের থেকে টপকে আমাকে আগে কাজটা করে দাও। এই হচ্ছে সূত্রপাত, এবং তার থেকে জন্ম নেয়, ঠিক আছে তোমার বাড়ি ওখানে যে নদীটা আছে সেই নদীর বালিটা তুলে নিয়ে চলে যাব, অন্য কেউ জানতে পারবে না, আমি সবার আগে ধনী হব, আমি সবার আগে মানে ওর পরিষেবাটা পাবো, আমার ছেলে, আমার মেয়ে বা আমার পরিবারের কেউ বেশি ক্ষমতাবান হবে, বেশি ধরা যাক কোথাও ভর্তি হবে, কোনো একটি চাকরি পাবে। কিন্তু ধারণাটা যদি এইভাবে ভাবা যায় যে আগে আমরা নৌকোটাকে বাঁচাই, নৌকোটা মানে ধরা যাক একটা আমার ছেলে বা আমার মেয়ে চাকরি পাবে সবার আগে, তাহলে কিভাবে চাকরিটা সবার আগে পাবে? হয় খাতা পাল্টে দিতে হবে, অথবা সে ফাঁকা খাতায় পরীক্ষা দেবে, অথবা সে অন্যদের যোগ্যদের ছাড়িয়ে যখন সে আগে পাওয়ার চেষ্টা করবে, তাহলে অবধারিতভাবে সেখানে এসে যাবে ঘুষ বা কাটমানির প্রশ্ন, এবং সেটা থেকে ধীরে 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 ওই নুড়ি পাথর জমা হয়ে হয়ে এমন পাহাড় তৈরি হয়। তেমনি ওই তৃণমূল কংগ্রেসের ওই বিশাল অপশাসনের জমানাটা তৈরি হয়েছিল। সাবধান সুধী দর্শক বৃন্দ, এই জায়গাটা যেন আমরা কেউই না করি। বরঞ্চ যদি আমরা এইভাবে ভাবি যে এমন একটা সুন্দর সার্ভিস কমিশন তৈরি হোক, আমি এটা এক্সাম্পল হিসেবে বলছি, যাতে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আমার বা অন্য কারোর ছেলেমেয়েরা সুন্দরভাবে পরীক্ষা দেবে, সুন্দরভাবে মার্কশিট পাবে, প্যানেল হবে, তারা চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরি পাবে, এবং তারা আবার দায়বদ্ধ থাকবে তাদের যে দায়িত্বটা সেইটা মানুষের কাছে পৌঁছে দিতে। এবং তার আগের যে অংশটা, সেই অংশটা হচ্ছে আমার ছেলে, আমার মেয়ে, আমার না ভেবে আমাদের ছেলে মেয়েরা যদি ভালো করে পড়াশুনোটা শিখতে পারে, তাহলে সমাজে তাতে সেই পড়াশুনো করতে 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 এত সময় লাগবে যাতে তারা আর বোম বাঁধার সময় পাবে না, তারা পড়ার বইতেই ব্যস্ত থাকবে এবং চাকরি পাওয়ার জন্যে সুস্থ কম্পিটিশন যাকে বলে তাতে ব্রতী হবে। একজন মানুষ দুবার ব্যর্থ হতেই পারে, সে আরেকটা চেষ্টা করবে, আরেকটা চেষ্টা করবে, আরেকটা চেষ্টা করবে, প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে। এটা ছিল আমি একটা বেসিক এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরলাম। এখন এই জায়গা, এই যে ভুবুক্ষা, এটা যে শুধু আছে তা না, একটা খেয়াল করে দেখবেন, আমরা সেই কল্পনা করি, সেই ছবিটা আমরা দেখি যেদিনকে হিরোশিমা এবং নাগাসাকিতে
মানে পরমাণু বোমা পড়েছিল, তারপরে তার যা দৃশ্য হয়েছিল, চিত্র ছবিগুলো যা দেখা যায়, সেটা ভাবতে হয় যে ওই জায়গাতে আবার আধুনিক জাপান গড়ে উঠতে পারে। কিন্তু তাই করে দেখিয়েছে তারা। ওই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই কিন্তু নতুন সৃষ্টি তৈরি হয়। কাজেই এটা আমার কথা না, কবি সাহিত্যিক স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যে ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ উপ্ত হয়ে থাকে এবং তা থেকেই নতুন সৃষ্টি জন্ম নেয়। কাজে ওই যে অন্ধকার জমানাতে যা যা কিছু ধ্বংস হয়েছে, সমস্ত কিছুই প্রায় ধ্বংস হয়েছে, পুরো সিস্টেমের বিভিন্ন জায়গাগুলো, সেগুলোর পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন সবকিছুই দরকার। এবং সেটা একা হবে না, সেটা সবাইকে মিলে করতে হবে। আমি ওই বিজেপি বা বিজেপির যে মানে বিজেপি লিড যে সরকার, তার মুখপাত্র নই। আমি এখানে নর্মাল একটা থিওরির কথা বললাম। বাম জমানার অবসানে তৃণমূল কংগ্রেসের জমানা যখন শুরু হয়েছিল, ঠিক এই জায়গার অসুবিধাগুলোর জন্যেই কিন্তু মানে নতুন 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 কেলেঙ্কারি শুরু হয়েছিল এবং বিভিন্ন ধরনের মাফিয়া ডনেদের সৃষ্টি হয়েছিল সমাজে। পরবর্তীকালে সেটা সম্পূর্ণ অরাজক হয়ে হাতের বাইরে চলে যায়। আমি এটুকু বিশ্বাস রাখি। কেন বিজেপি রাজনৈতিক দলের সাংগঠনিক জায়গার বৈশিষ্ট্যগুলো তুলে ধরলাম, এখানে কিন্তু সেই জায়গাগুলো হওয়াটা অনেকটাই কঠিন। তার কারণ তারা অনেক বেশি রেজিমেন্টেড, অনেক বেশি আত্মসমালোচনা করেন, অনেক বেশি বিশ্লেষণ করেন, অনেক বেশি নিজেদের ভুল ত্রুটিকে বুঝে সামনে এগোনোর চেষ্টা করেন। আপনারা একমত হতেও পারেন সুধী দর্শক বৃন্দ, আপনাদের মত থাকতে পারে, উল্টো মতও থাকতে পারে। মানুষের ভাষা একটা পুরো যেন একটা সুন্দর কমিউনিটি, একটা সমাজ তৈরি হয়ে উঠছে এই কমেন্ট বক্সে। আপনারা হাত খুলে আপনাদের মতামত জানান এবং সেটাকে শেয়ার করুন, যাতে আরো প্রচুর মানুষের মধ্যে এই মতামতগুলো ছড়িয়ে পড়তে পারে। এখনকার দিনে তো একটু চমকদার হেডলাইন না দিলে, মানে যেটা দেখে মানুষ চট করে আকৃষ্ট হবে, তা না হলে মানে চ্যানেলের বেশি ভিউ টিউ হয় না। তার জন্য যদি একটা খারাপ ভাষাও ইউজ করে দিতে হয়, অনেক চ্যানেলের, অনেক অন্যান্য চ্যানেলের ক্ষেত্রে বলছি, এই সমস্ত বাংলা চ্যানেল ছাড়াও তারা সেগুলো করে থাকে। এমন একটা ছবি দিয়ে দিল, সেই ছবিটার ভিতরে হয়তো যে ঘটনাটা বা বিষয়টা আছে সেটার সঙ্গে সম্পূর্ণ আলাদা। ওই চটক দেখে মানুষ ভুলে গিয়ে সেই হয়তো একটা ভিউ তো অন্তত তার হয়ে গেল। কিন্তু আমরা কিন্তু কখনো সেই ভিউটার দিকে তাকিয়ে এগিয়ে চলি না। সত্যটাকে সত্যভাবে তুলে ধরবার চেষ্টা করি। আপনাদের মনের মধ্যে যে কথাগুলোর অনুরণন হয়, সেইগুলো আপনাদের মাধ্যম দিয়ে তুলে ধরবার চেষ্টা করি। এবং মজার বিষয় হচ্ছে, আজকে মানুষের ভাষা যে সবার মনের কথা বলে, আজকে ওই পুরো লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে যখন মানুষ ছুটে এসে মানুষের ভাষার বুমটা এগিয়ে নিয়ে নিজের মনের কথা বলছেন এবং বলছেন তিনি মানুষের ভাষার নিয়মিত দর্শক, জীবন ধন্য হয়ে যায়। এবং আমরা কতটুকুই বা নিজেদের অস্তিত্ব, আমাদের অস্তিত্ব খুব ক্ষণস্থায়ী, ম্যান ইজ মর্টাল। আমরা মরলে তো ওই আজকে অনেককে বলছিলাম 4 ঘন্টা পরে ছাই ছাড়া আর কিচ্ছু না। কিন্তু আমরা রেখে যাব সৃষ্টিগুলো, আমরা রেখে যাব আমাদের প্রচেষ্টাগুলো, আমাদের কর্মগুলো, এবং সেগুলো যদি সম্মিলিতভাবে সুকর্মের দিকে আমরা এগোতে পারি, তবে আদর্শ একটি সোনার বাংলা আমরা অবশ্যই গড়তে পারবো। সুধী দর্শকবৃন্দ, আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।